হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন দেখা যাক আজকে মার্কেট কেমন পারফরমেন্স দেখালো। তো দেখুন নিফটি ফিফটি আজকে 0.45% মানে 105.10 বেড়েছে। ব্যাংক নিফটি 0.72% মানে 366.85 পয়েন্ট এবং সেন্সেক্স 0.41% মানে 317.93 পয়েন্ট বেড়েছে। নিফটি মিড ক্যাপ 100 0.37% মানে 193.25 পয়েন্ট বেড়েছে এবং নিফটি স্মল ক্যাপ 100 1.15% মানে 183.10% বেড়েছে। তুলনামূলক স্মল ক্যাপ 100 কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবার চলুন সেক্টোরিয়াল ওভারভিউটা দেখে নেওয়া যাক। তো দেখুন পিএসইউ ব্যাংক আজকে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে, প্রায় 2.5% মতো বেড়েছে। তার সাথে মিডিয়া, এন্টারটেনমেন্ট, এনার্জি, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, কনস্ট্রাকশন, নিফটি ফিনান্সিয়াল, ব্যাংক নিফটি, মেটাল, নিফটি কনজিউমার, কনজাম্পশন, আইটি, কনজিউমার গুডস, প্রাইভেট ব্যাংক, এগুলো সবই পজিটিভে ক্লোজ দিয়েছে। উল্টো দিকে নিফটি হেলথ কেয়ার, ফার্মা, অটোমোবাইল এগুলো নেগেটিভে ক্লোজ দিয়েছে। মেনলি নিফটি হেলথ কেয়ার, ফার্মা, অটোমোবাইল এগুলো নেগেটিভে ক্লোজ দেওয়ার পিছনে কারণ কিন্তু ইউএস ট্যারিফের থ্রেট। তো ইউএস ট্যারিফ যদি মানে বেশি লাগু হয় তাহলে কিন্তু এই সমস্ত সেক্টরের কোম্পানিগুলোর উপর ইম্প্যাক্ট বেশি পড়বে, সেই কারণে কিন্তু আগে থেকেই এই সমস্ত সেক্টরগুলোতে কিন্তু সেলিং চলছে। দেখবেন গত কয়েকদিন ধরে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ভালো রকম একটা আপ মুভ আসে, তো তার পিছনে মেন কারণ হচ্ছে কিন্তু এফআইআই এর বাইং। তো দেখতেই পাচ্ছেন পরপর কয়েকদিন কিন্তু এফআইআই ভালো রকম বাই করেছে, মানে 20 মার্চ 3,239 সামথিং কোটি টাকার বাইং হয়েছে, সেখানে 21 মার্চ দেখুন 7,470.36 কোটি টাকার বাইং, 24 তারিখেও 3,000-এর উপর বাইং, আর 25 তারিখে দেখুন 5,371.57 কোটি, 26 তারিখ 2,240.55 কোটি টাকার বাইং হয়েছে, মানে নেট বাইং হয়েছে। কিন্তু ওভারঅল যদি গোটা মার্চ মাসে দেখেন তাহলে কিন্তু এখনো অবধি কিন্তু নেট সেলিং হয়েছে 4,744.25 কোটি টাকার। আজকের মানে 27 তারিখের ডেটাটা কিন্তু এখনো আসেনি বা পাওয়া যায়নি, তবে মোটামুটি কিন্তু এফআইআই রা ধীরে ধীরে কিন্তু আসছে, তবে বিশাল যে হিউজ পরিমাণে আসছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো অনেক দিনের যেটা মানে সেলিং চলছিল সেইটা কিন্তু আপাত দৃষ্টিতে একটু হলেও বন্ধ হয়েছে বা কমেছে। নেক্সট দিনগুলোতে কেমন কি মানে কাজকর্ম করে এফআইআই রা সেটা দেখে কিন্তু আপনার আমার মতো ইনভেস্টরদের কাজকর্ম করা উচিত বলে আমার মনে হয়। আর উল্টো দিকে ডিআইআই রা দেখুন কিন্তু সেলিং করেছে, কারণ 20 তারিখে দেখুন 3,136 কোটি টাকার সেলিং, 21 মার্চ 32,226 কোটি টাকার সেলিং, 24 মার্চ অল্প একটু 98.54 কোটি টাকার পারচেজ করেছে, আর 25 তারিখ দেখুন সেলিং করেছে, 26 তারিখেও দেখুন 696.63 কোটি টাকার সেলিং হয়েছে। তো যখন দেখবেন যে এফআইআই রা সেল করছিল ভালো রকম পরিমাণে তখন কিন্তু ডিআইআই রা সাপোর্ট দিচ্ছিল, কিন্তু এখন যখন এফআইআই রা বাইং করছে তখন দেখবেন ধীরে ধীরে কিন্তু ডিআইআই রাও সেল করছে। তো দেখা যাক এই মানে বাইং সেলিং যে এফআইআই এবং ডিআইএ এর যে অ্যাক্টিভিটি রয়েছে কেমন কি দেখা যায় নেক্সট দিনগুলোতে। তো দেখবেন যে নিফটি ফিফটি অনেকটা কারেকশন করে যায়, তারপর কিন্তু একটা ভালো রকম র্যালি দেখা যায়। তো দেখবেন সেই র্যালিটা কিন্তু মেনলি এফআইআই এর বাইং এর কারণেই আসে। তো নেক্সট দিনগুলোতেও এই বাইং টেকে কি না সেটা কিন্তু একটু দেখে নিয়ে কাজকর্ম করা ভালো। তো যেটা বলছিলাম যে নিফটি ফিফটি যে ভালো রকম মানে সেলিং প্রেসারের মধ্যে ছিল, তারপর একটা বাইং দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এই 22,000 টাকার রেঞ্জের কাছে এসে কিন্তু নিফটিতে ভালো রকম কিন্তু বাইং দেখা যায়। তো দেখবেন যে ডাউন ট্রেন্ডটা চলছিল সেইটার দেখুন কিন্তু এই জায়গাতে ব্রেক আউট হয়, এই যে এই লেভেলটাতে ব্রেক আউট হয়, তারপর দেখুন আরো একটু তেজি দেখিয়ে মোটামুটি এই যে লেভেলটা রয়েছে 23,350 বা 400 লেভেলটা সেইটাকেও কিন্তু ব্রেক করে উপরে ওঠে। তো তারপর দেখুন এই 23,800 লেভেলটাতে কিন্তু একটা ছোট সুইং পুরো কমপ্লিট হয় এবং ওই লেভেল থেকেই কিন্তু ডাউনে আসে, মানে এই যে এই জায়গাটা বলছি যে এইখান থেকে দেখুন একটা সুন্দর সুইং কিন্তু পুরো কমপ্লিট হয়, যার ফলে এই লেভেলটা যে লেভেলটাতে টানা রয়েছে সেইটাতে একটা রেজিস্ট্যান্স ফেস করে এবং রেজিস্ট্যান্স ফেস করে ওই লেভেল থেকেই আবার দেখুন ধীরে ধীরে নিচের দিকে নামছে। তো এই যে নামাটা কতদিন চলবে, মোটামুটি এই যে 23,000 350 থেকে 400 লেভেলটা রয়েছে সেই লেভেল অব্দিও কিন্তু আসতে পারে।
বা এরকমও হতে পারে যে এই ছোট রেঞ্জের মধ্যে কয়েকদিন এই জায়গায় সময় কাটালো। তো দেখা যাক কেমন কি হয়। আর তাছাড়াও যদি দেখেন যে এইখানে সময় কাটাচ্ছে, সেটা কিন্তু মার্কেটের জন্য ভালো। তারপরে কিন্তু তাহলে নেক্সট যে র্যালিটা সেটার জন্য কিন্তু রেডি হবে। না হলে কিন্তু আরো এই লেভেল থেকে সেলিং প্রেসার দেখা যেতে পারে। তো নেক্সট যে সাপোর্ট লেভেল মোটামুটি এই যে 23,350 বা 400 এই লেভেলটা রয়েছে, তারপর দেখবেন যে যদি নামে তাহলে এই যে ডাউন ট্রেন্ড ওয়ালা লাইনটা চলছিল সেই লাইন প্লাস নিচের দিকে যে এই লাইন, তো এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট রয়েছে। তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয়। সমস্ত রকম সিচুয়েশন ডিসকাস করা হলো, আপনারা কিন্তু সেই মতো কাজকর্ম করবেন। এবার দেখুন আজকে একটা নিউজ রিসার্চ রিপোর্টে পাবলিশ হয় যে আরবিআই ফরেন ইনভেস্টরদের যেটা ক্যাপ ছিল লিস্টেড ফার্মগুলোতে ইনভেস্ট করার 5%, সেখান থেকে কিন্তু বাড়িয়ে 10% করেছে। মানে ফরেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা আগে লিস্টেড ফার্মগুলোতে 5% মতো টোটাল যে ছিল ইকুইটি তার 5% মতো ইনভেস্ট করতে পারতো। তো কিন্তু এখন সেটা বাড়ানোর কথা চলছে, মানে 10% করার কথা চলছে। তো এই যে বাড়ানোটা কেন হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এইমিং টু এনহ্যান্স ক্যাপিটাল ইনফ্লো অ্যান্ড সিগনিফিক্যান্ট উইথড্রলস বাই ফরেন পোর্টফোলিও ইনভেস্টর। মানে যে ক্যাপিটাল ইনফ্লো আছে সেটা এনহ্যান্স করার জন্য এটা করা হচ্ছে। কারণ দেখবেন যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা প্রচুর পরিমাণে, মানে 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে কিন্তু সেলিং করে। তো সেই যে ইনফ্লো আবার বাড়ানোর জন্য কিন্তু এইরকম একটা পদক্ষেপ নিতে চলেছে আরবিআই, সেবি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি মিলে। তো দেখা যাক নেক্সট দিনে আরো ডিটেলে খবরটা জানা যাবে। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক। স্টক মানে স্টকের নিউজ নিয়ে ডিসকাস করা যাক, যেগুলো কিন্তু খুব ভালো খবর আসছে। তো ডিকসন টেক দেখুন একটা জয়েন্ট ভেঞ্চার করেছে সিগনিফাই ইনোভেশন এর সাথে করেছে। কিসের জন্য করেছে না, লাইটিং প্রোডাক্টস এবং অ্যাক্সেসরিজ এরা ম্যানুফ্যাকচার করবে ইন্ডিয়াতে, তার জন্য কিন্তু এরা একটা জয়েন্ট ভেঞ্চার ফর্ম করেছে, যেখানে 50-50% স্টেক দুটো কোম্পানিরই থাকবে। মানে সিগনিফাই ইনোভেশনস এবং ডিকসন টেক উভয়েরই কিন্তু 50% স্টেক থাকবে। তো এখানেই দেখুন ডিটেলে বলেছে যে যেগুলো এক্সিস্টিং বিজনেস আছে, তো সেখানে কিন্তু ওনারশিপের কোনো ডিফারেন্স হবে না। শুধুমাত্র এই জয়েন্ট ভেঞ্চারটার জন্য কিন্তু 50-50% স্টেক দুজনেই পাবে। আর এই জয়েন্ট ভেঞ্চারটা মানে মেনলি কিসের জন্য হচ্ছে, যে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার অর্ডার্স লাইটনিং প্রোডাক্টস ইন ইন্ডিয়া, এইটার জন্য কিন্তু পাচ্ছে ডিকসন টেক সিগনিফাই এর কাছ থেকে। তো এই অর্ডারটা কিন্তু মেনলি মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের তরফ থেকেই হচ্ছে। তাছাড়াও দেখবেন ডিকসন টেক যে ওইএম এর উপর কাজ করে, তার জন্য কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে পিএমআই স্কিলের আন্ডারে কিন্তু মানে অনেক সাবসিডিও পেতে পারে। তো সেই জন্য কিন্তু ডিকসন টেক এই কোম্পানির কিন্তু মানে প্রফিটে ভালো মানে ইম্প্যাক্ট পড়বে, মানে ভালো রকম প্রফিট হতে পারে। তো স্টকটা দেখবেন ভালো রকম এখনো মুভমেন্টেও আছে। তো স্টকটার দিকে একটু মানে রিসার্চ করতে পারেন বা দেখতে পারেন বা ধ্যান দিতে পারেন। এবং যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে নিজের রিসার্চ মতো কাজকর্ম করে ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখুন আরো একটা নিউজ বরুণ বেভারেজেস এর সম্পর্কে আসে, যে এর একটা স্টেক 14% স্টেক কোন কোম্পানির, অ্যাসপিরেটিভ ক্রিয়েটিভ ভেঞ্চার্স এর কিন্তু অ্যাকোয়ার করেছে। কত দিয়ে, 2.24 কোটি টাকা দিয়ে। কিসের জন্য করেছে, সোলার পাওয়ারের জন্য কিন্তু করেছে। সোলার পাওয়ারটা লাগবে কোথায়, না এদের যে গোরখপুর ফেসিলিটি আছে সেখানে কিন্তু সোলার পাওয়ারটা ইউজ হবে। সেইটার জন্য কিন্তু এই 2.24 কোটি টাকা দিয়ে অ্যাসপিরেটিভ ক্রিয়েটিভ ভেঞ্চারের 14% স্টেক এরা কিনেছে। তো ওটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে এদের যেটা উত্তরপ্রদেশের মানে গোরখপুরে যে ফেসিলিটিটা আছে সেইখানে সোলার পাওয়ারের সাপ্লাই দেবে। যে কারণে কিন্তু এরা 2.24 কোটি টাকা দিয়ে এই সোলার পাওয়ারের যে এগ্রিমেন্ট বা স্টেকটা কিনেছে অ্যাসপিরেটিভ ক্রিয়েটিভ ভেঞ্চারের। তো এটা কিন্তু যেটা ক্লিন এনার্জি সেটার দিকে তাকিয়েই কিন্তু ভিবিএল এই মানে পারচেজটা করেছে। মানে দেখতেই পাচ্ছেন যেটা বললাম যে এনহ্যান্স রিনিউয়েবল এনার্জি কনজাম্পশন এর জন্যই কিন্তু ভিবিএল এটা করেছে। মানে এই যে স্টেকটা অ্যাকোয়ার করেছে মেইনলি কার্বন ফুটপ্রিন্ট রিডিউস করার জন্য, এবং যেটা কনভেনশনাল এনার্জি সোর্স রয়েছে সেইখান থেকে যে ডিপেন্ডেন্সটা আছে সেটা কে আনার জন্য কিন্তু এটাকে করেছে।
দেখুন আরো একটা স্টক উইপ্রো, এটার সম্পর্কেও একটা ভালো নিউজ রয়েছে। এরা নতুন একটা অর্ডার কিন্তু পেয়েছে, 5,500-767 কোটি টাকার কিন্তু একটা ডিল হয়েছে এদের। তো দেখুন এই যে ডিলটা মোটামুটি 5,567 কোটি টাকার ডিল, এবং এটা 10 ইয়ারের কিন্তু একটা ডিল হয়েছে। তো এটা কাদের সাথে হয়েছে ডিলটা? ব্রিটিশদের ইন্স্যুরার ফনিক্স গ্রুপ, এদের সাথে কিন্তু এই ডিলটা হয়েছে। তো এই ডিলে মানে উইপ্রোকে মেনলি কি কাজ করতে হবে? দেখুন এদের যেটা মানে কাজ ফিনিক্স গ্রুপের, সেটা হচ্ছে লং টার্ম সেভিংস এবং রিটায়ারমেন্ট বিজনেস, এবং এই রিলেটেড যে কাজকর্ম মানে ওয়ার্ক অন লাইফ অ্যান্ড পেনশন বিজনেস, সেইটার উপরে কিন্তু উইপ্রো এই মানে এদের সাথে জয়েন্ট ভেঞ্চার করে বা এদের সাথে কাজকর্ম করবে। তো এর সাথেই কিন্তু উইপ্রো দেখুন প্রেজেন্সটা ইনক্রিজ করেছে ইউকেতে, এবং এরা নতুন হাব সেট আপ করতে চলেছে এই অপারেশনের জন্য। এবং দেখবেন যে দুটো কোম্পানিরই স্টাফ কিন্তু এখানে কাজকর্ম করবে, সেটাই কিন্তু এখানে উইপ্রোর তরফ থেকে ডিটেলে জানানো হয়। আর একটা স্টক সেটা হচ্ছে যে এক্সিকম টেলিসিস্টেম লিমিটেড, এরাও দেখুন একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যানাউন্স করেছে লোনেজ টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সাথে। তো কিসের জন্য? টু ক্রিয়েট এ ইউনিফাইড অ্যান্ড অ্যাক্সেসেবল ইভি চার্জিং নেটওয়ার্ক ইন ইন্ডিয়া। তো দেখুন ওটাই ডিটেলে এখানে লেখা আছে যে এক্সিকম টেলিসিস্টেম এরা লোনেজ টেকনোলজি প্রাইভেট লিমিটেডের সাথে একটা পার্টনারশিপ করেছে কিসের জন্য? টু ক্রিয়েট এ ইউনিফাইড অ্যান্ড অ্যাক্সেসেবল ইভি চার্জিং নেটওয়ার্ক ইন ইন্ডিয়া। এই কোলাবোরেশন এম কি করছে? টু ইন্টিগ্রেট এক্সিকমস এক্সটেন্সিভ চার্জিং সলিউশন with Lonage software platform, simplifying charger discoverability and enhancing operational efficiency for চার্জ পয়েন্ট অপারেটরস। দেখুন তার সাথে আরো লিখেছে দ্য পার্টনারশিপ ইজ এক্সপেক্টেড টু ফেসিলিটেট সিমলেস চার্জিং অ্যাক্সেস ফর ইভি ইউজার্স across networks, addressing the challenges of charger accessibility and management. Exicom, with an installed base of 1.75 lakh chargers, is a leading EV charger manufacturer in India। মানে এক্সিকম অলরেডি দেখুন যে 1.75 লাখ চার্জার ইনস্টল করে ফেলেছে, এবং এ হচ্ছে লিডিং ম্যানুফ্যাকচারার এই কান্ট্রির মধ্যে ইভি চার্জারের। তো সে কিন্তু ওই এদের সাথে লোনেজের সাথে কিন্তু পার্টনারশিপ করে ইভি চার্জিং স্টেশন বানানোর কিন্তু কাজকর্ম করছে, যাতে করে যে ইভি ইউজার্স আছে তাদের কিন্তু যে সিমলেস চার্জিং অ্যাক্সেস তারা পায়, সেইটার জন্য কিন্তু এরা কাজকর্ম করছে, মানে নিজেদেরকে ভালো রকম ভাবে এক্সপ্যান্ড করছে। তো এই স্টকগুলো সম্পর্কে নিউজ যা ছিল সেগুলো নিয়ে ডিটেলে ডিসকাস করা হলো। স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি কোনো রকম কিছু ইনভেস্টমেন্ট করতে চান নিজেরা রিসার্চ করুন, বা যদি নিজেরা রিসার্চ না করতে পারেন তাহলে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে যা করার করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।